নমস্কার বন্ধুরা, আমি অমিত। মানুষের জীবনের আরো কিছু অবিশ্বাস্য ঘটনা নিয়ে হাজির অলৌকিক। বন্ধুরা, গত এপিসোডে তোমাদের চন্দ্রকেতু রাজবাড়ির একটা ঘটনা শুনিয়েছিলাম। তাতে তোমরা অনেকেই একটা কমেন্ট করেছ যে মা গঙ্গা তো হলেন দেবী, তিনি ঈশ্বরী, তিনি তো অন্তর্যামী, কে দোষী কে নির্দোষ তিনি বুঝতে পারলেন না। বিশ্বাস করো, প্রশ্নটা আমার মনেও এসেছিল, কিন্তু যেটা ইতিহাস, মানুষ যেটা জানে সেটাকে তো পরিবর্তন করা যায় না। তাই মানুষ যা বলে তাই তো তুলে ধরতে হয়। তবে আমার নিজস্ব একটা মতামত আছে। দেখো, দেবদেবীরা কিন্তু সব জানেন, সব বোঝেন, তা সত্ত্বেও তারা লীলা খেলা করেন। শাস্ত্রে একবার নয়, বারবার এটাই উঠে এসেছে। যেমন মনসা পুজো প্রচলনের জন্য অনিরুদ্ধ উষাকে মর্তে আসতেই হতো। মহাদেবের অভিশাপ একটা বাহানা মাত্র। কুরুক্ষেত্রে দাঁড়িয়ে শ্রীকৃষ্ণই তো বলেছিলেন, পরিত্রাণায় সাধুনা বিনাশায় চ দুষ্কৃতাম ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে। তা সত্ত্বেও অর্জুনকে তার দরকার পড়ল। তেমনি দেবী গঙ্গাও সব জানতেন, যে যতই ভালো হোক সবারই একটা মেয়াদ থাকে। চন্দ্রকেতুর রাজত্বেরও মেয়াদ পূর্ণ হয়েছিল, তার অবসান হওয়ার ছিল দেবী গঙ্গারই হাতে। এটাই ছিল বিধির বিধান। গোড়াচাঁদ পীরের দুষ্কর্ম বা দেবীর নিমন্ত্রণ খেতে আসা, এই সবই উপলক্ষ মাত্র। সবশেষে একটা কথা জানবে বন্ধুরা, ভালো মন্দ দেয়া নেয়া যা কিছু করেন ভগবানই, কিন্তু তিনি নিজে কখনো তার দায় নেন না। তো আজ তোমাদের জন্য নিয়ে এসেছি আরো 3টে ঘটনা। প্রথম ঘটনাটি শেয়ার করেছে সায়ন, বেলঘড়িয়া থেকে। অসংখ্য ধন্যবাদ তোমাকে ঘটনাটি শেয়ার করার জন্য। আর বন্ধুরা, এমন অলৌকিক, দৈবিক ও ভৌতিক ঘটনা যদি তোমরা আরো শুনতে চাও, লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করে পাশে থেকো। এবারে শুরু হচ্ছে আজকের প্রথম নিবেদন। মানা না মানা নিজের কাছে, লোকের মাঝে লুকিয়ে আছে অলৌকিক। হ্যালো অমিতদা, আমি বেলঘড়িয়া থেকে সায়ন। আজ তোমাকে আবার একটা ঘটনা বলতে এলাম। ঘটনাটা আমার সঙ্গে নয়, আমাদের এক প্রতিবেশী দিদির সঙ্গে হয়েছিল। দিদির নাম উল্লেখ করতে পারলাম না, কিছু মনে করো না। তো সেই দিদিদের বাড়িতে ঘরকন্যার কাজ মূলত দিদিকেই করতে হতো। সেই ভোরবেলায় উঠে বেলা অবধি খাটতে হতো ওকে। এসব করে রোজ রোজ ঘর ঝাড়া, ময়লা পরিষ্কার করা এসব আর সময় হয়ে উঠত না। সব এক জায়গায় জমা করত। সপ্তাহে শেষে একদিন গিয়ে সেগুলি ডাস্টবিনে ফেলে আসতো। আমাদের এখানে ডাস্টবিন বলতে রেল লাইনের যেখানে ময়লা ফেলা হয় ওখানেই। তো একদিন দিদি দেখলো অনেকটা ময়লা জমে গিয়েছে। রোজই ফেলবো ফেলবো করে আর ফেলা হচ্ছিল না। আবার এও ভাবে যে এতগুলি ময়লা আবর্জনা যদি একসঙ্গে ফেলি, কেউ যদি কিছু বলে। তাই ও ঠিক করেছিল একদিন খুব ভোরে উঠে লোকজন ওঠার আগেই গিয়ে সেগুলি ফেলে আসবে। তো যেমন ভাবা তেমন কাজ। একদিন খুব ভোরে উঠে ময়লার বালতি দুটো দুহাতে নিয়ে ও হাঁটা দেয়। বাড়ি থেকে রেল লাইন 2-3 মিনিটের রাস্তা। তখন অবধি কেউ ওঠেনি। চারদিক একেবারে ঘুটঘুটে অন্ধকার, নিস্তব্ধ। তো রেল লাইনের পাশে ডাস্টবিনে ময়লাগুলো ও যে ফেলতে গেল, তখনই একটা ব্যাপার ঘটল। যেই না ও ময়লাটা ফেলতে যাবে, দেখে ওর পাশ দিয়ে একজন লোক ঝড়ের গতিতে ছুটে বেরিয়ে গেল। 1 সেকেন্ডের মধ্যে পুরো রেল লাইনটা টপকে পার হয়ে গেল সে। এই দেখে দিদি তো থতমত খেয়ে যায়। এত স্পিডে কোনো মানুষ তো যেতে পারে না। ভাবতে না ভাবতেই আবার একটা ঘটনা। এবার একজন মহিলা
সেম ওইভাবেই ছুটে বেরিয়ে গেলেন তিনি। ও তো কিছুই বুঝে উঠতে পারল না যে কি হলো ব্যাপারটা, এটা কারা। প্রথমে লোকটা গেল, তারপর একজন মহিলা গেল, চোখের পলকে পুরো রেল লাইন পার হয়ে গেল। এরা কি আদৌ মানুষ? তারপর কোনো রকমে ময়লাগুলো ফেলে ও বাড়িতে চলে এলো। কিন্তু আসার পর দেখে ওর গাটা কেমন যেন ভারী হয়ে আসছে। জ্বর এলে যেমন চোখ মুখ লাল হয়ে ওঠে, ওই রকমই ওর মুখের অবস্থা তখন। তখন দিদি ওর বাবাকে ডেকে সব ঘটনা বলল। তারপর ওর বাবা দিদিকে একজনের কাছে ঝাড় হাতে নিয়ে গিয়েছিলেন। দিদির মুখে সবটা শোনার পর তিনি জানিয়েছিলেন, নিঃসন্দেহে তারা কেউ জ্যান্ত মানুষ ছিল না, ভূত প্রেত জাতীয় কিছু ছিল। পাশ ঘেঁষে তারা ওভাবে বেরিয়ে যাওয়ায় যে হাওয়াটা লেগেছে ওর গায়ে, তাতেই ও শরীরটা খারাপ করেছে। আমি একটা মাদুলি দিচ্ছি আর ঝাড়িয়ে জল পোড়া দিয়ে দিচ্ছি, ঠিক হয়ে যাবে। তবে মাথায় রাখবেন, ভোর 3টে থেকে 4টে সময়টা কিন্তু খুব খারাপ। এই সময় অপশক্তিরা খুব শক্তিশালী হয়ে ওঠে। তার উপর রেল লাইন, ডাস্টবিন, সে তো আরো ভয়ানক। তো এই ছিল বন্ধুরা আজকের প্রথম ঘটনা। ছোট হলেও বেশ দমদার ঘটনা। এবারে চলে যাব আজকের দ্বিতীয় ঘটনায়। এটা শেয়ার করেছে রায়ান। অসংখ্য ধন্যবাদ রায়ান ঘটনাটি শেয়ার করার জন্য। শুরু হচ্ছে আজকের দ্বিতীয় নিবেদন। অমিত, আমি রায়ান। আজ তোমাকে আবার একটা ঘটনা বলছি। এটা ভৌতিক না অলৌকিক তার ব্যাখ্যায় যাব না, কারণ জিনিসটা যে কি আজ অব্দি কেউ সেটা বুঝতে পারেনি। যাই হোক, মজাদারও যেমন, ভয়েরও তেমন। ঘটনাটা হলো আমাদের ইউপিডি, যেখানে আমার মামার বাড়ি, সেখানে 3 রাস্তার মোড়ে পরপর 3টে তাল গাছ ছিল। লোকেরা বলতো ওখানে নাকি কি একটা জিনিস আছে। রাতে দিনে যখন তখন তাকে দেখা যেত, তবে ওই সন্ধ্যের পর তার উপদ্রব বাড়ত বেশি। একাকী কোনো মানুষ ওখান দিয়ে গেলে তাকে বিভ্রান্ত করত। তার এমনই এক অলৌকিক ক্ষমতা ছিল যে সে যার তার রূপ ধারণ করতে পারত। ধরো কেউ মাঠে 4টে ছাগল চড়াচ্ছে, কিছুক্ষণ পরেই দেখে 5টা ছাগল। লোকেরা বুঝে নিত যে এটা হলো ওই জিনিসটা, ছাগলের রূপ নিয়ে এসেছে। আবার হয়তো কেউ গাড়ি বা বাইক নিয়ে যাচ্ছে, হঠাৎ কোত্থেকে একটা কুকুর বিড়াল এসে গাড়ির নিচে চাপা পড়ল। যেই লোকটা গাড়িটা থামিয়ে পেছন ঘুরে তাকাতো, দেখেছে কিচ্ছু নেই। মানুষকে ভেবে বিভ্রান্ত করে জিনিসটা খুব মজা পেত, কিন্তু কারোর কোনোদিনও কোনো ক্ষতি করতো না। ওখানকার বাচ্চারা পর্যন্ত জানতো ব্যাপারটা। ওদের সঙ্গে তাদেরই কারোর একজনের রূপ নিয়ে খেলা করতো সে। খেলতে খেলতে ওরা দেখতো 2টো বিল্টু বা 2টো পল্টু বা একটা বল। ওরা বুঝতে পারতো যে এটা আসলে ওই। তাই তারাও ওকে কোনো ভয় করতো না। কিন্তু দেখো, যতই সে কারো ক্ষতি না করুক, মানুষ বিরক্ত হতো। ধরো তুমি কোনো কাজে যাচ্ছ, খুব তাড়া, তার মধ্যে যদি কেউ এরকম ছলনা করে, কেমন লাগবে বলো তো? এইরকমই বেশ কিছু মানুষ বিরক্ত হয়ে উঠেছিল ওর এই তামাশায়। তখন সবাই মিলে একদিন ঠিক করলো যে ওই তাল গাছগুলো তারা কেটে ফেলবে, তাতে যদিও বিদায় নেয়। তো একদিন তারা সবাই মিলে এলো আমার মামার কাছে, জানালো তাদের সমস্যার কথা।
কারণ আমার মামা গ্রামের একটা ভালো পদে আছে, তার অনুমতি ছাড়া এ কাজ করা যাবে না। কিন্তু আমার মামা তাতে সায় দিল না। ওনার বক্তব্য যে আছে থাক না, কারোর তো কোনো ক্ষতি করছে না, যদি কখনো ওর জন্য কারো কোনো ক্ষতি হয় তখন না হলে দেখা যাবে। তো ভাগ্যবশত একদিন আমার সেই মামার সঙ্গেই একটা ঘটনা ঘটল। বাইক নিয়ে একটা সরকারি কাজেই এক জায়গায় যাচ্ছিল মামা, শুনতে হবে হবে এমন সময়। আর আগেই তো বলেছি তাল গাছগুলো যেখানে ও থাকতো সেটা ছিল 3 রাস্তার মোড়ে। তো মামা যখন বাইক নিয়ে যাচ্ছে তখন উল্টো দিক থেকে একটা ম্যাটারও আসছিল। সেই মুহূর্তে হঠাৎই একটা কুকুর দৌড়ে এসে মামার বাইকের সামনে পড়ে। কুকুরটাকে বাঁচাতে গিয়ে মামা তো থতমত খেয়ে যায়। বাইকটা নিয়ে তখন মামা পড়ে যায়। তবে ভাগ্য ভালো যে ম্যাটারোটা ঠিক সময় ব্রেক কষেছিল, না হলে একটা বড় দুর্ঘটনা ঘটতো সেদিন। তো ওখানে আরো যেসব লোক উপস্থিত ছিলেন তারাও দেখেছিলেন ব্যাপারটা। তারাই তখন মামাকে বলেন ওটা কুকুর ছিল না, ছিল ওই জিনিসটা। কুকুরের রূপ ধরে সেই বাইকের সামনে এসেছিল। পরে মামা চিন্তা করে দেখলো যে ঘটনাটা আজ ওনার সঙ্গে ঘটলো সেটা তো অন্য কারোর সঙ্গে আবারও ঘটতে পারে। আজ না হয় বরাত জোরে উনি বেঁচে গিয়েছেন, কিন্তু প্রতিবার যে তাই হবে তার তো কোনো মানে নেই। তখন মামা সিদ্ধান্ত নেয় তাল গাছগুলো ওখান থেকে উনি কেটে ফেলবেন। তারপর লোক দিয়ে মামা তাল গাছগুলো ওখান থেকে কাটিয়ে দেয়। তারপর থেকে সেই জিনিসটাকে কিন্তু আর দেখা যেত না। কোথায় চলে গেল, কি হলো, তার কেউ জানে না। তো এই ছিল বন্ধুরা আজকের দ্বিতীয় ঘটনা। দারুণ না ঘটনাটা? একদম অন্যরকম। এমন ঘটনা যদি তোমরা এখানে শেয়ার করতে চাও, ডেসক্রিপশনে দেওয়া এই নম্বরে আমাকে হোয়াটসঅ্যাপ করে দাও। যদি লিখতে পারো তো লিখে, নাহলে ভয়েস মেসেজ করে। এবারে সৌরভ রায়কে অসংখ্য ধন্যবাদ জানাই পরবর্তী ঘটনাটি শেয়ার করার জন্য। শুরু হচ্ছে আজকের তৃতীয় নিবেদন। হ্যালো দাদা, আমি আসাম থেকে সৌরভ রায়। আগের দিন যে আমার পাঠানো ঘটনাটা তুমি শুনিয়েছিলে আমার খুব ভালো লেগেছে, তাই আজ তোমাকে আরেকটা নতুন ঘটনা বলছি। এই ঘটনাটা আমার মাসির সঙ্গে হয়, যদিও আমার সেই মাসি এখন আর বেঁচে নেই। বিষয় সম্পত্তির ঝামেলায় ওনাকে অকালে মরতে হয়। সে অন্য ঘটনা, পরে একদিন বলবো। এখন যে ঘটনাটা বলবো এটা আমার সেই মাসির ছোটবেলাকার ঘটনা, যখন মাসির 5 কি 6 বছর মতো বয়স তখনকার। আমার মাসি ছোট থেকেই খুব ঠাকুর ভক্ত ছিলেন। মাসি বাড়ির ওখানে একটা জাগ্রত কালী মন্দির আছে। রোজ সন্ধেবেলা মাসি মন্দিরে যেতেন, বসে বসে মায়ের সন্ধে আরতি দেখতেন, পুজো দেখতেন, তারপর প্রসাদ নিয়ে বাড়িতে ফিরতেন। এই ছিল ওনার রোজকার রুটিন। যত কিছুই হোক এর অন্যতা হতো না। তো একদিন হয়েছিল কি, খুব বর্ষা বাদলার দিন, ঝড় বৃষ্টি, প্রাকৃতিক দুর্যোগ। তার মধ্যেও মাসি মন্দিরে যাবেন, কিন্তু মাসির মা মানে আমার দিদা কিছুতেই মাসিকে যেতে দেবেন না। বলেন 365 দিন তো যাস, একদিন না গেলে কি হয়েছে? দেখ তো বাইরের অবস্থা, এর মধ্যে কোনো পাগলও বাইরে বের হয়? কিন্তু মাসি তো তাও শুনছে না। শেষে মাসির মা মাসিকে একটা ঘরের মধ্যে আটকে বাইরে থেকে শিকল দিয়ে দিলেন। নে এবার কি করে যাবি দেখি, যা। মাসি তো তখন ঘরের মধ্যে কান্নাকাটি করে যাচ্ছে, দরজায় পেটাচ্ছে। দিদা তাও দরজা খুললেন না, নিজের মতো ঘরের কাজ করছেন। তারপর ঘরে সন্ধেবাতি দিয়ে যখন বাইরে বের হন তুলসী তলায় ধূপ দীপ দেখাবেন বলে, তখন একটা জিনিস ওনার চোখে পড়ে।
দেখেন ওই ঘরের থেকে একজন মহিলা বেরিয়ে যাচ্ছেন। উজ্জ্বল একটা লাল পাড় সাদা শাড়ি পরনে, আলতারাঙা খালি দুই পা, চুল খোলা, কোকড়ানো কালো চুল প্রায় হাঁটু পর্যন্ত ঝুলছে। গায়ের রং শ্যামলা, অথচ দারুণ সুশ্রী। এছাড়াও আরো একটা বিষয় ছিল লক্ষ্য করার মতো। অত সুন্দর একটা শাড়ি, কিন্তু জায়গায় জায়গায় ছোপ ছোপ রক্তের দাগ। এই দেখে দিদা তখন ভয় পেয়ে যান। সঙ্গে সঙ্গে উনি ঘরে গিয়ে দেখেন যে মেয়ে ঠিক আছে কিনা। দেখেন যে মেয়ে ঠিকই আছে, কোনো সমস্যা নেই। উনি তখন একটু দম ফেলে বাঁচলেন, কিন্তু কে সেই মহিলা তার কোনো উত্তর পেলেন না। পরে ওই মন্দিরের পুরোহিতকেই ঘটনাটি জানান তিনি। শুনে পুরোহিত মশাই বলেছিলেন, না না না, ভয়ের কিছু নেই। প্রতিদিন তো আপনার মেয়ে মায়ের কাছে আসে, আজ এলো না বলে হয়তো মাই ওর সঙ্গে দেখা করতে গিয়েছিল। কত ভাগ্যবতী বলুন তো আপনার মেয়ে। এরপর থেকে দিদা মাসিকে আর আটকাতেন না, ওই মন্দিরে যেতে আর নিষেধ করতেন না। যখন ইচ্ছা ও যেত আসতো, পুরোহিত মশাই কিছু বলতেন না। স্বয়ং মা যার সঙ্গে দেখা করতে যান তাকে বাধা দেয় এমন সাধ্য কার আছে? তো এই ছিল বন্ধুরা আজকের তৃতীয় ঘটনা। ছোট ছোট ঘটনা, কিন্তু সব কটাই দারুণ, তাই না? যদিও তোমাদের কেমন লাগলো কমেন্টে জানিও। যদি ভালো লেগে থাকে তাহলে ফেসবুক, ইনস্টাগ্রাম বা পরিচিত মানুষদের সঙ্গে শেয়ার করে নিও। এবারে গত এপিসোডে মনীষা কাকিমা লিখেছেন, কি সুন্দরভাবে ঘটনা বললে। দামিনী পাল লিখেছে, আজকে রাতেও জেগে থাকতে হবে, না হলে ঘটনাগুলো মনে পড়বে। অনুশ্রী ঘোষ লিখেছেন, অমিত ভাই কেমন আছো? তোমার কণ্ঠস্বরে ঘটনা শুনতে ভীষণ ভালোবাসি। মিঠুন পাল লিখেছে, ভেরি ভেরি নাইস দাদা, অসাধারণ। সায়ন্তনী দলুই লিখেছে, তোমার ভয়েসে সব ঘটনা খুব ভালো লাগে, তোমার ভয়েস খুব সুন্দর, থ্যাংক ইউ। এছাড়াও কমেন্ট করেছ সৌরভ রয়, শ্রুতি দাস, গোপাল, পিঙ্কি ঘোড়ই, মৌসুমী মুখার্জি, অঙ্কন মণ্ডল, আশিস কোলে, সোহিনী বক্সি, গীতা দি, সুদেশা সিংহা রয়, বিটিএস আর্মি গার্লস, দীপা দেবনাথ, সুপর্ণা ঘোষ, মৃন্ময় মাঝি, অমিতা জেঠিমা, শুভঙ্কর দাস, চন্দন চ্যাটার্জি, পায়েল কুণ্ডু, মালবিকা সহ অসংখ্য অসংখ্য প্রিয় বন্ধুরা, তোমাদের প্রত্যেককেই অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর বুক ভরা ভালোবাসা জানিয়ে আজকের এপিসোড এখানে শেষ করছি বন্ধুরা। আবার দেখা হবে শনিবার আরও একটা জমজমাট অলৌকিক এপিসোড নিয়ে। সবাই খুব ভালো থেকো এবং ভালোবাসা নিও। ধন্যবাদ।